শাসক আমেরিকান, এই আর কি। আচ্ছা, বুঝছেন তো সে শুভ এই আর কি। সময়। শুভ সময় বন্ধুরা। আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছেন জামাল হাসান ভাই। জামাল হাসান ভাই একজন লেখক, অ্যাক্টিভিস্ট, নিরাপত্তা বিশ্লেষক। এখন তিনি বাংলাদেশের বাইরে কোনো একটা দেশে অবস্থান করছেন। জামাল হাসান ভাই, আপনি চাইলে বলতে পারেন কোথায় আছেন, আর চাইলে নাও বলতে পারেন। আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে দেশে দেশে ইসলামী মৌলবাদ। আচ্ছা জামাল ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমারও প্রশ্ন, আপনি কি আব্দুল্লাহ আল মাসুদ, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একেবারে ক্লিয়ার শুনতে পাচ্ছি। চমৎকার আপনার চমৎকার। আপনি যেহেতু বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বসবাস করেছেন, এবং বিভিন্ন দেশ ঘুরেছেন, বিভিন্ন কাজে ঘুরেছেন, এবং আমেরিকান সেনাবাহিনীর সাথেও আপনি কাজ করেছেন যতটুকু আমি জানি। সেক্ষেত্রে আপনি আজকে আমাদের আলোচনার সাবজেক্ট হচ্ছে দেশে দেশে ইসলামী মৌলবাদ। এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই। পরে আমার আরো কোনো প্রশ্ন থাকলে আমি আপনাকে জিজ্ঞাসা করবো বা বলবো। মুফতি মাসুদ আমাকে পরিচয় করে দিয়েছেন। হ্যাঁ, আমি আমেরিকার নিরাপত্তা জনিত কর্মকাণ্ডে জড়িত আছি বহু বছর ধরে। তো আমি বলতে গেলে বলতে পারেন 2002 সাল থেকে, মানে 2001 সালে আমি তখন ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসে কর্মরত ছিলাম। এবং এবং বলতে পারেন অলৌকিকভাবে বা সৌভাগ্যক্রমে আমার মানে আমার অফিসের সাথেই ছিল বলতে গেলে তদানীন্তন অ্যাটর্নি জেনারেল জ্যানেট রেনো, এবং তার পরবর্তীতে যিনি এসছেন জন অ্যাশক্রফট, তাদের অফিস আমার সাথেই ছিল। তো আপনি বুঝতে পারছেন যে আমি কিন্তু এক সেন্সে, এক অর্থে আমেরিকার একটা অত্যন্ত একটা ক্ষমতাসীন একটা প্রশাসনের ভেতরে আমি ছিলাম আর কি। যে আমার সাথে মাঝে মধ্যে জন অ্যাশক্রফটের দেখা হতো, লিফটে উঠতে গেলে নামতে গেলে। জ্যানেট রেনোর সাথে আমার দেখা হয়েছে উঠতে গেলে নামতে গেলে। এটা হচ্ছে ধরেন 1999 থেকে 2001। তার পরবর্তীতে আমি 2004-এ আমি এফবিআই এর সাথে কাজ করেছি। 2002 সাল থেকে আমি জাস্টিসের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বিভিন্ন ব্যাপারে জড়িত, তাদের পরামর্শ দিয়ে আসছি। এবং এবং আমি বলবো যে আমার চাকরির শেষ দিকে আমি কাজ করেছি মূলত লাইব্রেরিতে, আমেরিকাতে বিভিন্ন সরকারি, আধা সরকারি কিংবা রাষ্ট্রীয় রাজ্য রাজ্য বলতে পারেন, যেটা যে স্টেট লেভেলে রাজ্য সংক্রান্ত কোনো লাইব্রেরি, যেমন ধরুন ফ্লোরিডা আটলান্টিক আমি কাজ করেছি। কিন্তু আমার শেষ দিকে যে কাজটা করেছি আমার জীবনের চাকরি অবসর নেওয়ার আগে, 2013 থেকে ধরেন 2020, প্রায় 7 বছর, 3টা দেশে আমি, আপনি হয়তো উল্লেখ করেছেন, 3টা দেশে আমি কাউন্টার ইন্টেল লেভেলে কাজ করেছি। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী এবং বিমান বাহিনীর যে সেন্ট্রাল কমান্ড, তার অধীনে আমি কাউন্টার ইন্টেল এবং অ্যান্টি টেরোরিজমে কাজ করেছি এই লেভেলে। কোন কোন দেশ? প্রথমে কাজ করেছি কুয়েত, এবং তারপরে সৌদি আরব, এবং তারপরে কাতার। এবং এই 3টি দেশে আমি হাজার হাজার বাঙালি, পাকিস্তানি, নেপালি, ভারতীয় এসব যারা কর্মজীবী রয়েছে বা শ্রমজীবী যারা রয়েছে তাদের ইন্টারভিউ নিয়েছি। মূলত ইন্টারভিউ নিতে গিয়ে আমি হিউম্যান ইন্টেলিজেন্সের ব্যাপারে বেশ মানে বলতে পারেন বেশ দক্ষ হয়ে গিয়েছিলাম আর কি। মানে কোন লোকের সাথে কথা বলে বুঝতে পারতাম সে মিথ্যা কথা বলছে কি না বলছে, বা সে জঙ্গিদের সাথে জড়িত হয়েছে কি না হয়েছে। এবং এই একটা বিরাট অভিজ্ঞতা আর কি। তো আমি এখন আমাদের যে মূল প্রসঙ্গ ইসলামী মৌলবাদ, সেই প্রসঙ্গে যদি আসি, তাহলে প্রথমে বলতে হবে যে বাংলাদেশিদের সাথে কথা বলতে গিয়ে আমি কি দেখলাম। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশি শ্রমিকরা অনেকেই যে মানে বলতে গেলে 65 থেকে 70% মনে হলো যেন বিএনপি বা খালেদা জিয়ার প্রতি অনুরক্ত। তখন আমার একটা জিনিস মনে হচ্ছিল যে শেখ হাসিনা যতগুলি পদ্মা ব্রিজে করুন বা যত কিছুই করুন, মানে হচ্ছে যেন ওরা হাসিনাকে বিন্দুমাত্র মানে হয়তো পাত্তা দেবে না বা শেখ হাসিনাকে ততটা ভালোবাসবে না। কিন্তু আমার এর মূল কারণটা হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছিল হয়তো বা শেখ হাসিনা বাংলাদেশকে ভালোবাসে বা বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত, কিংবা যে যুদ্ধাপরাধীদের বিচার করেছে, হয়তো সেটা আরেকটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু শেখ হাসিনার মূল দোষটা হচ্ছে হয়তো তিনি 71 কিংবা বঙ্গবন্ধুর মেয়ে। কিন্তু একটা ব্যাপার আমার মনে হচ্ছিল বারবার, যে বাংলাদেশের অনেক নাগরিক বা বাংলাদেশের বংশোদ্ভূত অনেকেই হয়তো কিছুটা বেঈমান বা মুনাফিক টাইপের ব্যক্তি, তারা হয়তো মনে প্রাণ একটু পাকিস্তানি মনোভাবাপন্ন, হয়তোবা। আমি কিন্তু এটা ইন জেনারেল বলছি না, কিন্তু হয়তোবা পাকিস্তান প্রীতি, ইসলাম প্রীতি রয়ে গেছে। তো শেখ হাসিনা যত বড়ই মুমিন হন বা কমই হন, যেটা পরবর্তীতে প্রবাসে দেখেছি, যারা বিএনপি জামাত ঘরানার শিক্ষিত, যারা আমেরিকাতে আছে, প্রচুর টাকা করেছে, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজ করে
আমেরিকাতে এসছে বাংলাদেশ পতাকার জন্য, তবুও শেখ হাসিনাকে পছন্দ করে না হয়তো, যেহেতু শেখ হাসিনা 71-এর লোক কিংবা বঙ্গবন্ধু সন্তান কিংবা পাকিস্তান ভাঙার জন্য দায়ী তার বাবা বা সেও, এবং সে অনেক জামাতিদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, এগুলো একটা ব্যাপার আছে। কিন্তু তার বাইরেও বলতে গেলে ইসলামী মৌলবাদের যে ব্যাপারটা আমি দেখলাম, যে ইসলামী মৌলবাদের যে প্রসার, বিশেষ করে দেলোয়ার সাইদির যে ঘটনাটা দেখলাম, দেলোয়ার সাইদির প্রভাবটা, আমি যেহেতু কাউন্টার ইন্টেলে কাজ করছি মধ্যপ্রাচ্যে, আমার কিন্তু কাজ ছিল যে প্রতিটি শ্রমিকের ভাতের হাড়ির খবর নেয়া। মানে আমার কাজটাই হচ্ছে মূলত যে তার বাবা মা কটা, কি চিন্তা, কবার নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি, মানে কাউন্টার ইন্টেল ব্যাপার। তার মধ্যে রাজনৈতিক ব্যাপারটা এসে যায়। আমি খেয়াল করলাম যারা ধরুন 20 থেকে 30% ধরলাম আওয়ামী ঘরানার, যে হয়তো আওয়ামী লীগ পছন্দ করে, ও বাবা তারাও দেখি দেলোয়ার সাইদের খুতবা কি ওসব বয়ান শুনে অডিও ক্যাসেটে বাসাতে। হয়তো আপনি জানেন তো যে ধরুন রিয়াদে, মধ্যপ্রাচ্যের সৌদি আরবের রাজধানী রিয়াদে কোন একটা শ্রমিক কলোনিতে তারা কিন্তু একটা ঘরে থাকে 8 জন কি 10 জন বাঙ্ক বেডে, বুঝেছেন? ওরা অনেকেই হয়তো ছোট ছোট ক্যাসেট প্লেয়ার আছে। সাইদি কিন্তু একটা কাজ করেছে, মানে 71-এ সে মানুষ মেরেছে, হিন্দু মেয়েদের ধর্ষণ করেছে, বাড়িটা লুট করেছে, কিছু টাকা টাকা করে টরে কিছু করেছে, মানে মানে হাত রক্তাক্ত করেছে, তারপর হাতটা ধুয়ে টুয়ে সে পরবর্তীতে ওই ইসলামী একজন ইমাম হয়ে গেল, যেভাবে আমাদের এখানে আশরাফুজ্জামান খান হয়েছে। আশরাফুজ্জামান খান নাম শুনেছেন বোধহয়, আমেরিকাতে এই মুহূর্তে হয়তো সে আমেরিকা এসছে। সে কিন্তু পাকিস্তানি নাগরিকত্ব নিয়েছিল এবং সে ঢাকা ইউনিভার্সিটির 7 জন মানে টিচারকে মেরেছিল, এবং ড্রাইভার মফিজ কিন্তু তার প্রত্যক্ষদর্শী 71-এ। আশরাফুজ্জামান খান কিন্তু এখানে ইকনা নামে একটা সংগঠনের নেতা ছিল, ICN, ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা। ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা কিন্তু আল কায়দার মতো কোনো আন্ডারগ্রাউন্ড জঙ্গি সংগঠন নয়, কিন্তু এটার সাথে জামাতের লিঙ্ক আছে। এরা কিন্তু আবার হোয়াইট হাউসে যায়, কংগ্রেসে যায়, কিন্তু এরা হচ্ছে একটা মৌলবাদী সংগঠন। যেমন ইসনা আছে, ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা, মনে রাখবেন ইকনা এবং ইসনা আমেরিকান তরুণ মুসলিমদের মধ্যে অনেক প্রভাব ফেলেছে, এবং খালি তয় নয়, এবং এরা যখন সম্মেলন করে হাজার হাজার লোক চলে আসে। মনে করেন বাল্টিমোরে হচ্ছে ইসনা সম্মেলন, তখন দেখা গেল টেক্সাস থেকে, তারপরে আর কি বলবো ফিনিক্স আরিজোনা থেকে, কিংবা ধরুন দূরে ক্যালিফোর্নিয়া থেকেও শত শত ডেলিগেট আসছে, আল্লাহ আল্লাহ করছে, সবকিছু করছে, কিন্তু এরা হচ্ছে মৌলবাদী একটা সংগঠন। এরা কিন্তু সুন্দর আবরণ দিয়ে আছে, এরা কিন্তু তলোয়ার দেখাচ্ছে না, কিন্তু কিন্তু এরা মূলত চায় ইসলামী মৌলবাদের প্রসারটা আমেরিকাতেও ঘটুক, এবং পরোক্ষভাবে যেটা বলে বাকস্বর জাল। মুফতি মাসুদ, আপনি হয়তো থিওলজিক্যাল একটা সাইডে আপনি গবেষণা করছেন, আমরাও আরেকটা সাইডে গবেষণা করে থাকি। আমরা কিন্তু টেরোরিজম লাইনে যে ইসলামের যে প্রসারটা, সেটা নিয়ে কিন্তু আমরা গবেষণা করি। যে আপনি হয়তো, আপনাকে বলেছিলাম 2006 সালে আমি একটা বই সম্পাদনা করেছি, আমার সহকারী সম্পাদক ছিলেন কিম শাইনবম, ডক্টর শাইনবম ছিলেন তখন রাটগার্স ইউনিভার্সিটি, প্রথিত জশাক ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের চেয়ারপারসন। তো আমরা যে বইটা বের করেছিলাম সেটা আমেরিকাতে প্রায় অনেক বড় বড় লাইব্রেরি, যেমন হার্ভার্ড, প্রিন্সটন, তারপর ধরুন ইয়েল, UCLA, বার্কলি, ডিফেন্স ইউনিভার্সিটি, পেন্টাগন, এইসব লাইব্রেরিতে আছে, এইসব মানে ইউনিভার্সিটি কিংবা সংস্থার লাইব্রেরিতে আছে। তো এই বইটার নাম হচ্ছে বিয়ন্ড জিহাদ, ক্রিটিক্যাল ভয়েসেস ফ্রম ইনসাইড ইসলাম। তো আমরা মূলত যেটা কাজ করছি, আমি আবার বলেছি, আমরা কিন্তু হয়তো আমাদের অবজেক্টিভটা একই, কারণ আমরা হয়তো যে সন্ত্রাসী ইসলামের পতন চাই, আপনি চান হয়তো এক চিন্তা, আপনার চিন্তা ভাবনা একদিকে আসছে, আমি আরেকভাবে চিন্তা করছি, কিন্তু আমরা মূলত পৃথিবীটাতে মানবতার জয় চাই। আমরা চাই যে ধর্মের নামে কেউ হত্যা করবে না, সেটা যেই হোক না কেন। সোজা কথা, আমি খালি ইসলামকে বলবো না, সেটা খ্রিস্টান হতে পারে, ইহুদিরাও হতে পারে, ধর্মের নামে জিহাদ কেউ করবে না। কিন্তু আমরা এখন বর্তমান বিশ্বে যেটা দেখতে পাচ্ছি, এটা পশ্চিমারা, আপনার আগের ভিডিওতে একটু দেখলাম, আপনি পশ্চিমা বিশ্বকে একটু সমালোচনা করেছেন, আমি একটু পানি খেয়ে নিচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। পশ্চিমা বিশ্ব, আপনি অবশ্যই বলেছেন যে ফ্রান্স খ্রিস্টান, কিন্তু আসলে ব্যাপারটা হয়েছে কি, ফ্রান্স ভয়ঙ্কর রকমের সেকুলার দেশ। পশ্চিমা বিশ্ব এখনো কিন্তু নিজেদেরকে ঠিক খ্রিস্টান বলে না, তাহলে তো বলতে গেলে এখন ওআইসির মতো একটা অর্গানাইজেশন অফ খ্রিস্টান কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। যেমন আমেরিকাতে কিন্তু, আরেকটা কথা মনে রাখবেন আপনি, আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, পশ্চিমা বিশ্বে এনলাইটেনমেন্ট হওয়ার পরে বা এখন জ্ঞান মানে এবং বিজ্ঞান এবং সাধারণ যে জ্ঞান, সেটার যে প্রসার ঘটেছে, তাতে হয়েছে কি অনেকে ধর্ম থেকে পিছিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, যার ফলে আপনি খোঁজ নিয়ে দেখেন যে মানে বিলেতে চার্চের সংখ্যা কমে যাচ্ছে, বিলেতে নাস্তিকদের সংখ্যা বাড়ছে। আমেরিকাতে আপনি দেখবেন যে প্রচুর আগে মানে যারা খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের বা যাদের বাবা মা ছিল খ্রিস্টান বা ক্যাথলিক,
তারা অনেকে কিন্তু মানে অত ধর্মকর্ম করে না। আমি একটা সোজা কথা বলছি যে ধর্মের, আমি সরি আমার সাবজেক্টটা থেকে সরে যাচ্ছে না খুব একটা, তবু আমি চেষ্টা করছি সাবজেক্টের মধ্যে থাকতে, কারণ ধর্ম বিশ্বাস এসে যাচ্ছে। আপনি ধরুন, আপনি যদি আজকে ধরলাম আপনি নরওয়েতে আছেন কিংবা ইংল্যান্ডে আছেন, আপনার প্রতিটি আপনার 10টা ডাক্তার, কেউ হয়তো আপনার ইউরোলজিস্ট, কেউ হয়তো আপনার হার্ট সার্জন, খোঁজ নিয়ে দেখেন 80% অফ ডাক্তার্স লোকাল, আমি বলছি শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ যাই হোক না কেন, আমি বলছি বাঙালি বা পাকিস্তানি ব্যাকগ্রাউন্ডের না, তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু চার্চে বা সিনাগগে যায় না। অন দ্য আদার হ্যান্ড, আপনি ইংল্যান্ডে মনে করেন আপনি কিছু ডাক্তারের কাছে আছেন, মানে ডাক্তারের পরিচর্যায় যার ভেতরে ধরুন 80% হচ্ছে বাংলাদেশি বা পাকিস্তানি, আব্দুল্লাহ, সাইদুল্লাহ, করিম, রহিম, এরা আর কি ডক্টর। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখেন এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং শুক্রবার জুম্মা পড়ে। তো পার্থক্যটা বলে দিলাম, বিশ্বের মেইন স্ট্রিম অনেকে ধর্ম থেকে সরে যাচ্ছে, আর মুসলিম বিশ্বে ওরা মানে ধর্মকে আরো আঁকড়ে ধরছে। দিস ইজ দ্য রিয়েলিটি। আচ্ছা, ধর্ম কিন্তু কোনো ক্ষেত্রেই খারাপ হতে পারে না যদি ধর্মটা থাকে নিজের সাথে ঈশ্বরের যোগাযোগ, যদি ধর্মটা থাকে একটা শান্তিপূর্ণ একটা ব্যাপার, আত্মার উন্মেষের জন্য, আত্মার উন্মোচনের জন্য। ধর্মটা আপনার নিজস্ব একটা ব্যাপার, ঘরে বসে প্রার্থনা করছেন 50 বার 60 বার নামাজ আমি একটা তাহলে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। আপনারও সাবেক ধর্ম ইসলাম, আর আমারও সাবেক ধর্ম ইসলাম, এবং আমি একজন নাস্তিক, এখন গর্বিত নাস্তিক। এখন জিজ্ঞাসা হচ্ছে এই যে ইসলাম নামক যে ধর্মটা, আপনি ইসলাম সম্পর্কে প্রচুর জানেন আমি জানি। আমি না জানি না, তেমন জানি না। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি অবশ্যই তেমন জানি না, এভারেজ মুসলমানদের চেয়ে বেশি জানেন হয়তো এভারেজ মুসলমানদের চেয়ে বেশি জানেন সেটা। এবার ইসলাম কি কোনোভাবে ধর্ম পালন করার ধর্ম? মানে ধরুন ইসলাম পালন করলেই কোনো মানুষের পক্ষে ভালো মানুষ হওয়া সম্ভব, বা ভালো মানুষ না, মানুষ থাকা সম্ভব কিনা, যদি কেউ ইসলামটাকে পালন করে, কেবল বিশ্বাস না, যদি কেউ প্র্যাকটিস করে? আপনার কি মনে হয়? না না, এটা ডিপেন্ড করছে যে আপনার সোজা কথা, মানে মূল কথা, আমি যেভাবে আপনি করেন সোজা কথা, আপনি যেভাবে এটাকে নেন, আপনি কথা হলো যে উল্টে পাল্টে একটুখানি মানে পোল্ট্রি দিয়ে, যেমন ধরুন মানে পোল্ট্রিবাজি হয়ে বা কি করে সে যেভাবে করেন, যেমন ধরুন আপনার হয়তো ওটা সম্ভব না। আমি আপনাকে আমার জীবনে তো একটা গল্প, না না, আমি প্লিজ, আমি এই ব্যাপারে সরি মুফতি মাসুদ, মাফ করবেন আমাকে, আমরা কিন্তু তাহলে ডিরেল হয়ে যাচ্ছে সাবজেক্টে, প্লিজ। না না, আমি আসল সাবজেক্টে চলে আসছি। আমি সেটা আসবো, মানে ধরুন আপনি যেটা বলছেন, আপনি ওই যে মানে ধর্মের নামে যে হচ্ছে, আমি বলে দিলাম তো, আমি তো পরিষ্কার বলেই দিলাম। কিন্তু দুঃখজনক হচ্ছে যে ইসলামটাকে যে মানে টুল হিসেবে ইউজ করা হচ্ছে। এখন পশ্চিমা বিশ্ব ইসলাম সম্পর্কে কতটুকু জানে, তুলসী গাবার জেনেছেন। তুলসী গাবারের একটা বক্তব্য কিন্তু আমি বিপুল টকে প্রকাশ করে দিয়েছি, তিনি ইসলামিজম শব্দটা ইউজ করেছেন। তো যাই হোক, ইসলামিজম যে আমরা কিন্তু আমাদের আজকে টপিকটা কিন্তু ইসলামিজম, তাই না, ইসলামী মৌলবাদ, তাই না? আচ্ছা, এখন আমি প্রথম কথা আসছে বিশ্বাসের ক্ষেত্রে যেটা আসছে, আপনি মানে আপনি আমার চেয়ে বয়সে ছোট, এবং আমরা বোধহয় জানলাম আপনার জন্মদিনে এবং আমার জন্মদিন কিন্তু একই দিনে। ও মাই গড, খোদার কি কুদরত, গাছের মধ্যে শরবত, এটা কি হলো ব্যাপারটা? একই দিনে, একই মাসে, একই দিনে জন্ম আমাদের। যাই হোক, মানুষকে বলবো না, কিন্তু এটুকু কি বলতে পারি আমরা দুজনেই বৃশ্চিক রাশির জাতক? এটুকু কি বলা যাবে? এটা বলা যেতে পারে। আমি অবশ্য ওই অর্থে রাশিটাকে বিশ্বাস করি না। আমি অবশ্য রাশিকে বিশ্বাস করি, এখানে আপনার সাথে আমার পার্থক্য। যাই হোক, এনিওয়ে, আমি রাশিতে বিশ্বাস করি এবং মনে করি আমাদের বৃশ্চিক রাশির কিছু ব্যাপার আছে আর কি, যেটা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। আমরা কিন্তু খুঁটিনাটি জিনিস খেয়াল করি। যাই হোক, এবং এখন কথা হচ্ছে, আপনি কি জানেন যে পাকিস্তানি আমলে পূর্ব পাকিস্তান ইসলাম কেমন চর্চা হতো, এ সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? না, এই সম্পর্কে ধারণা বই পড়ে আছে, কিন্তু আপনি সম্ভবত আমাকে অনেক ভালো জানেন। আমি বলবো আপনাকে, আপনার কাছ থেকে শুনতে চাই। আরে শুনলে অবাক হবেন, আমার বাবা তো ছিলেন কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা 1971 সালে পুরো 9টা মাস ছিলাম টাঙ্গাইলে। আমার বাবা ছিলেন জেল সুপারিনটেন্ডেন্ট। আমি যুদ্ধকে দেখেছি কাছ থেকে, কিন্তু মানে আমি মূলত ভাবে অ্যাকসেন্সে ডক্টর সিন নামে একটা ছবি বেরিয়েছিল অনেক বছর আগে, ঢাকায় দেখেছিলাম পাকিস্তানি আমলে, না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। প্যাট্রিক ম্যাকগুয়ান অ্যাক্টিং করেছিল ডক্টর সিন, কিংবা শিনলার স্পিচেস ডক্টর শিনলার বলেন। ও একখান থেকে দেখেছে, তাই না? আমি অনেকটা তাই। আমার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। হ্যাঁ, পাকিস্তান আর্মি আমাদের বাসায় পরবর্তীতে মানে একবার এসেছিল 3টা, কিন্তু পরবর্তী আর আক্রমণ করেনি। কিন্তু আমি জানলা দিয়ে দেখেছি একবার যে গ্রাম থেকে তারা
ওই শহরের বাইরে ছিল আমাদের বাসাটা, গ্রাম থেকে এগুলো নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, ওই যে টানা চুরি করে নিয়ে যাচ্ছে। যাই হোক, পরবর্তীতে স্বাধীন হওয়ার পরেও আমি দেখেছি যে জেলখানাতে ক্যাপ্টেন সুবেদার পাকিস্তানি কাঁপছে, থরথর করে কাঁপছে, কিন্তু আমি তাদের কাছ থেকে কথা বললাম, মানে ইট ওয়াজ কাইন্ড অফ পজিশন অফ পাওয়ার। এবং স্বাধীনতা যুদ্ধের সময় আমি হয়তো অস্ত্র ধরিনি, কিন্তু 9টা মাস ছিলাম বলতে গেলে গৃহবন্দীর মতো, কিন্তু চিঠিপত্র ছেড়েছি, ঢাকা রেডিওর কিছু কণ্ঠ বন্ধ করেছি উড়ো চিঠি দিয়ে। সে সময় বিপদ নিয়েছে, নিক্সনের ওখানেও চিঠি দিয়েছিলাম, আমেরিকাতে কিছু লোকদের জানিয়েছিলাম যে বাংলাদেশে কি হচ্ছে। সে সময় লাকিলি চিঠিপত্র ইন্টারসেপ্ট হয়নি, আমি ধরা পড়িনি, অ্যাকসেন্সে বেঁচে গেছি 70। কিন্তু যাই হোক, পাকিস্তানে বলে আমার বাবা, এই ধরুন আমি বলছি ধরুন 60 শতকে, ধরুন রাজশাহী জেলে যখন বাবা ছিলেন, চাকরি করতেন। আর বাই দ্য ওয়ে, আমার জেলে কিন্তু আমি খুব বন্দীদের দেখেছি, আমি অনেক মানে মানে ডেথ পেনাল্টির, ডেথ রোর অনেক কয়েদিকে দেখেছি। অনেক সময় কয়েদিরা আমাকে বলতো ইনি কিন্তু বড় হলে ব্যারিস্টার হবে। আমি ব্যারিস্টার হইনি, কিন্তু ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসে কাজ করেছি, কাউন্টার ইন্টেলে কাজ করেছি ইনডাইরেক্টলি। কিন্তু বাবার কথা বলছি, উনি নামাজ কিন্তু অফিসে পড়তেন না। এটাই হচ্ছে একটা মিস্টিরিয়াস ব্যাপার। বাবাকে তাহলে বাসায় কাজা করতে আমি জানি না, কিন্তু নামাজটা কিন্তু আমি কোনো অফিসে দেখিনি কেউ পড়তে। এটা একটা বিরাট ব্যাপার, যেটা আমি স্বাধীনতার পরে দেখেছি। ধরুন 2014-15 বা আমি একটা বড় ব্যাংক, মনে করেন আইএফআইসি তে গেলাম, আইএফআইসি ব্যাংক আছে না, সেখানে গিয়ে দেখলাম নামাজের স্থান। এগুলো কিন্তু পাকিস্তানের হাবিব ব্যাংকে কোথাও নামাজের স্থান ছিল না, আমি বলছি, বুঝছেন? নামাজ কোথায় পড়তে কেউ নোবডি নোস। এটা গেল একটা সাইড। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি নটরডেম কলেজে পড়েছি, হ্যাঁ, ক্যাথলিক কলেজ। আমি কোনোদিন, আচ্ছা দুপুরের নামাজগুলো কি বলেন তো ভাই একটু, আমি অত কি বলে, দুপুরের নামাজ কি ধরেন 10টা থেকে কি শুরু? দুপুরের নামাজ আছে জোহরের নামাজ। জোহর কটার সময় সেটা টাইমগুলো বলেন প্লিজ। ওটা এই একটা, মানে 1টার সময় বা 1:30টার সময়, গরমকালে 1:30টায় বাংলাদেশে, আর শীতকালে 1টার সময়। আচ্ছা, আজকে ফরজটা হয়তো সকালে, ফজর নামাজ হয় সকালে, হ্যাঁ ফজর হয় সকালে, মানে খুব ভোরে হয়। ফজর হয় সকাল কটায়? ভোরে, মানে ওই সূর্যোদয়ের ঠিক আগ মুহূর্তে হয়। আচ্ছা, নটরডেম কলেজে শুরু হয় ক্লাস ধরুন 8টার দিকে, তার মানে অলরেডি ফজরের নামাজটা পড়ে না, তাই তো? আফটার মর্নিং নামাজের পরে, হ্যাঁ হ্যাঁ, জোহরের নামাজটা দুপুরে হয়। আমি দুঃখিত, কারণ আমি কিন্তু আসলে প্র্যাকটিসিং মুসলিম কোন ছিল না, আমাকে হাসবেন না, আমি নামাজের টাইমগুলোর সময় অতটা জানি না, হয়তো আমাদের আত্মীয় নামাজ পড়ে, আমি চেষ্টা করি টাইমগুলো জানার জন্য, কিন্তু আমি এখন মুখস্থ করার চেষ্টা করি। এসাটা এখন তো হয় টাইম বদলে গেছে। এনিওয়ে, দুপুরে ক্লাস চলাকালীন নামাজ কোনটা হয় তাহলে বলেন? নামাজ হয় একটা সময়, যেটা 1:00, 1:30 এরকম সময়, 1টা, 1:00, 1:30 এই সময়। ঠিক আছে, তখনও কিন্তু কলেজের ক্লাস চলাকালীন, তাই না? ইয়েস। আমাদের নটরডেম কলেজে ধরুন আমি 1967 থেকে 69 পর্যন্ত ছিলাম নটরডেম কলেজে। আমাদের ক্লাসে ধরুন 20-30% ছিল অবাঙালি, মনে রাখবেন। শেষে কিন্তু অনেক বিহারি বলবো না, সরি, এরা উর্দু ভাষী, এরা অনেকে হয়তো পাঞ্জাবিও ছিল। এটাকে আপনার পাকিস্তান বলে, মানে মুক্তিযুদ্ধের আগের কথা বলছেন? সেই কথাই তো আমি বললাম না, 67 থেকে 69। ও আচ্ছা, হ্যাঁ। মনে রাখবেন, এর ভিতরে উর্দু ভাষীও ছিল ধরুন 30%-40%। ওরা কিন্তু বাঙালিদের সাথে মিশতো না, ওরা নিজেদের মধ্যে থাকতো। তার মধ্যে 2-1টা বাঙালি ওদের মধ্যে গিয়ে একটু आई वांट यू से क्या करते हैं, तो हम लोग इधर से जाते हैं, तो कोई तकलीफ बना जाते हैं উইথ সাম ওয়ার্ডস, ইংলিশ ওয়ার্ডস ইউজ করতো। কিন্তু আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নামাজের কোন দেখিনি কিছু, আমি তো বলতে পারবো না কাউকে নামাজ পড়তে দেখেছি দুপুর, এইটা হচ্ছে সত্যি ঘটনা। আচ্ছা যাই হোক, একটা ব্যাপার আমি পরিষ্কার বলছি, সেই দিনগুলোতে এই তরুণ সমাজ অনেকে নামাজও পড়তো না। এটা বলছি পাকিস্তানে আমলের কথা, 67-69, আইয়ুব খান। আইয়ুব খান was not a মৌলবাদী, আইয়ুব খান was not জিয়াউল হক, আপনি জানেন তো। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি এখন নটরডেম কলেজে যান, তাহলে দেখবেন নটরডেম কলেজে যেটা হচ্ছে যে দিনের বেলাতে নামাজে কোনটা হয়, ওই যে বলেন না কোনটা, ফজর, জোহরের নামাজ, আসরটা তো হয় কি আফটার 4 o'clock না, আসরটা জেনারেলি? হ্যাঁ, আসরটা হয় বিকালে, সাধারণত 5টা, 5:30। তার মানে কলেজ তখন ছুটি হলো, ঠিক আছে। এখন নামাজের আপনার বারান্দায় কিন্তু লোক হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে তাই যে মানুষ তাহলে নামাজ পড়া বেশি শুরু করেছে। আচ্ছা, এটা গেল। ঢাকাতে তো মসজিদ অনেক হয়েছে, আমি খুলনাতে একদম ছোটবেলা কাটিয়েছি। আমি এখন বলি একটা জিনিস, যে আজান যে সমস্যা করছে বাংলাদেশ, আমি কিন্তু মৌলবাদের সাথে কানেকশনটা আসবে আস্তে আস্তে।
কিন্তু ধর্মের যে বাড়াবাড়িটা ইসলামিক জগতে যেটা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, আমার মাতৃভূমি, যেটা নাকি তথাকথিত বঙ্গ আন্দোলন, ওই মানে কি বলে, আমরা বাংলা, আমরা কি বলে, আমরা এই সুফি ইত্যাদি, তারপরে আমাদের লালনের দেশ ইত্যাদি ইত্যাদি সবসময় চলে, সেটা আরেকটা ব্যাপার। এখন নর্ডিম কলেজে বারান্দায় জায়গা নেই, ওই কি বললেন, ওই ফজর জোহরের নামাজ। আচ্ছা, তার মানে সবাই নামাজ পড়ছে। আমার যেমন ধরুন, আমার যে আত্মীয়টা যে বিটলস দিয়ে বড় হয়েছে, যে কোনোদিন নামাজ পড়তো না, এখন তিনি নামাজ পড়েন, হয়তো তিনি ব্যাংকে কাজ করতেন, আমি বলছি যে আমার নাম উচ্চারণ করবো না, তার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, সে হয়তো বিটলস না পছন্দ করলে হয়তো গানস এন্ড রোজেস পছন্দ করে সে, আমি বলছি আধুনিক যে বাংলাদেশি যে আর কি, হ্যাঁ, হয়তো বব ডিলান শুনলো কিনা, এছাড়া জেসন রাজ আছে, তারপর আরো আজকালকার যে তরুণদের যে গান টানগুলো, এই যে পপ, হার্ড রক টক সবই শুনে। কিন্তু সাথে সাথে জাকির নায়কও সে দেখে, তার ফেসবুকে জাকির নায়কও দেখা যায়। এটা হচ্ছে আজকালকার বাংলাদেশি মুসলিম তরুণ, যারা একদিকে রক এন্ড রোল, আরেকদিকে জাকির নায়ক, এবং 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজটা আমি রাজশাহী কলেজ স্কুলে যখন ছোটবেলা পড়তাম, কেউ নামাজ, ইসলামিক দিনিয়াত আমরা পড়তাম, কিন্তু আমাদের ধরেন ক্লাস 4-5 কেউ কিন্তু নামাজ পড়তো না। আচ্ছা মুফতি মাসুদ, আপনি আমার প্রশ্ন দেন, এখন কোন কলেজে, সরি জেলা স্কুলে ধরুন 4-5 ছেলেরা কি 5 ওয়াক্ত নামাজে ব্যস্ত থাকে, নাকি নামাজ তারা মিস করে? ধরুন 5-6-7 মানে স্কুলে, নাকি আপনি? না, আমার মনে হয় নামাজ 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে না, কম বেশি পড়ে, হয়তো দুপুরের নামাজটা হয়তো সবাই পড়ে আমার ধারণা। স্কুলে অনেক ক্লাস 4-5 ছেলেরা, 4-5 ছেলেরা অনেকেই পড়ে আমার ধারণা। আচ্ছা, আপনি কি মুফতি মাসুদ বিশ্বাস করতে পারবেন 1962-63 সালের দিকে রাজশাহী কলেজ স্কুলে ছেলেরা কেউ নামাজ পড়তো না সেই সময়? আপনি কি বিশ্বাস করতে পারবেন? ক্যান ইউ বিলিভ ইট? আই গ্রো আপ ইন পাকিস্তান টাইম, তখন নামাজ ওয়াজ নট এ ফ্যাক্টর এট দ্য টাইম, বুঝছেন? নামাজ ওয়াজ নট পার্ট অফ দ্য লাইফস্টাইল। এই ছোট, কিন্তু আজানের কথা বলছেন, খুলনাতে হিন্দু অধ্যুষিত খুলনা 1956-এ 60% হিন্দু, মনে পড়ে? অনেক বাসা থেকে সন্ধ্যার সময় ভেসে আসতো হারমোনিয়ামের গান, আর দূরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দূরে ক্ষীণ। ইট ওয়াজ সো সুদিং, মিস্টার মাসুদ। একটা মসজিদে যদি দূর থেকে শুনি আল্লাহই হোক, হরে রাম হরে কৃষ্ণ, দূর থেকে কানে না যায়, কিন্তু এটাও সত্য, পুজোর সময় ঢোলের আওয়াজটা শুনতাম। খুলনাতে পুজো দেখেছি, ছোটবেলাতে পুজো দেখেছি ভাই, অসংখ্য পুজো, এবং আমি তখন বুঝতাম না ওই যে দুর্গার চোখে পানি পড়ছে, দুর্গা বিসর্জন কেন দেয় আমি বুঝতাম না, কিন্তু হ্যাঁ আমি দেখেছি খুলনাতে হিন্দুদের 67 কাম ব্যাক। আমি কুমিল্লা ঈশ্বর পাঠশালাতে পড়েছি, 80% হিন্দু, টিচাররা সব ভালো ভালো টিচাররা। আমি মাইনরিটি ইন আইয়ুব খানের পাকিস্তান, ইন কুমিল্লা ঈশ্বর পাঠশালা, 45টা ছেলে, 5টা মুসলিম, সব হিন্দু। আমার একটা হিন্দু বন্ধুর সাথে এখনো যোগাযোগ আছে। সেই সময় কি হয়েছে, কুমিল্লা শহর ভরে যেত পূজাতে। ইট ওয়াজ আইয়ুব খান টাইম, ইট ওয়াজ ইস্ট পাকিস্তান, কোন পূজাতে কেউ আক্রমণ করেনি ভাইয়া। ইট ওয়াজ মোর সেকুলার দ্যান সো কল্ড সেকুলার বাংলাদেশ ইসলামিক জিহাদি। আপনি যে কথাটা বলছেন চট্টগ্রামে, আমি চট্টগ্রামে ছিলাম, ধরেন পাকিস্তানি আমলে ছিলাম চট্টগ্রামে, ধরুন 1960 পাকিস্তানি ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, তখন অনেক হিন্দু ছিল চট্টগ্রামে। তখন এই যে মাঝে মাঝে ফজল কাদের চৌধুরী বারবারই করতো, গুন্ডামি করতো, এই শুকুরডা এদিকে শুকুর। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানে মুসলমান যে প্রধান শহর বা সরি দেশ, মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে, ধর বাংলাদেশ, সেই সময় কিন্তু ইসলাম ওয়াজ নট এ বিগ ফ্যাক্টর। তখন মানে পূর্ব পাকিস্তানে বাঙালি সংস্কৃতি বেশ চলতো, আমি বললাম পূজাও চলতো, ঈদও চলতো, কিন্তু ধর্ম ঘরে ঘরে প্রত্যেকে। এখন আমি চলে আসতেছি যে এইটা তো গেলে একদিকে ধর্ম বেড়েছে, ঠিকই আছে, কিন্তু আনফর্চুনেটলি মৌলবাদটা বেড়ে গেছে। এখন পশ্চিমা জগতের কথা যদি আপনি আসেন, আমেরিকার আমেরিকাতে আমি তরুণ সমাজের মধ্যে দেখলে আপনি অবাক হবেন, আপনি বুক ফেটে যাবে, ভাইয়া মুফতি মাসুদ প্লিজ একটু পানি খেয়ে নেন। আমি একটু পানি খেয়ে নিই, আমি অত্যন্ত আপসেট। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, বলুন। আমি আমেরিকার কথা আসছি, আমি বিলাত তো বাকি আছে, বিলাত তো মানে লন্ডন ইসলাম সবাই বলে, ওটা তো শেষ। আমেরিকাতে এখনো বলবো যে বিলাতে যেটা হয়েছে, ধরুন অ্যাসিমিলেশন তেমন হয়নি হয়তো,
কারণ বিলেতে আপনি ধরুন বাঙালি মুসলিমরা সব একটা বড় লোক পেয়ে গেছে, মানে একটা গেটো হোক বা সরি গেটো বলবো না, একটা এরিয়া ওয়াইজ হয়তো মুসলিমরা যেমন ব্র্যাডফোর্ডে অনেক পাকিস্তানি সংখ্যাগুরু, তো অ্যাসিমিলেশনটা হয়তো হয়নি সাউদিদের সাথে ওইভাবে। যাই হোক, পাকিস্তানের একখানে থাকে, বাংলাদেশে এখানে শিখরা থাকে আরেকখানে। আমেরিকাতে অনেক মুসলিম ব্যাকগ্রাউন্ড, ধরুন তারা হয়তো এমন না যে তারা প্রো আওয়ামী লীগ, বা আমি দেখেছি বেশ কয়েকটা পরিবার তারা হয়তো বিএনপি ঘরানার লোকই, কিন্তু অতটা কট্টর না। তার মেয়ে হয়তো বিয়ে করে ফেলেছে ইহুদি। আর আপনি তো জানেন বোধ হয় মুফতি মাসুদ, এটা জানেন আপনি, ইসলাম যেমন একটা শক্ত ধর্ম, ইহুদি ধর্ম আর ক্যাথলিক কিছুটা শক্ত, এটা কি আপনি জানেন? অত সফট না কিন্তু। ওই যে এভাঞ্জেলিক্যাল বা যে খ্রিস্টান যেমন একটা নরম, যে একটা খ্রিস্টান যদি কোনো মুসলিম মেয়েকে করে খাট করে, সেও হয়তো মুসলমান হয়ে যায়, এটা তো আপনি জানেন। কিন্তু ইহুদি আর ক্যাথলিকরা অনেক সময় তা হয় না, তা কি জানেন? জানেন? হ্যাঁ জানি। আমি ইহুদি ধর্ম যে একটু কঠিন সেটা জানি। ওরা কনভার্ট সহজে হয় না, কিন্তু অত বললেন হয়ে গেল। নো নো, ইহুদিরা সহজে কনভার্ট হয় না জানি। হ্যাঁ, ইহুদিরা হয় না, কঠোর কঠোর। তো না, একটুখানি অন্যখানে চলে যাচ্ছে। পুরমে বোধ হয় পাথর নিক্ষেপ এসব আছে আর কি, বা আপনি বোধহয় কিছু জানেন বোধহয়, বইটই ধরতে গেলে তো এখন তো ইসরায়েলে তো পাথর নিক্ষেপ করে কোনো ব্যভিচারী নারীকে করে না। ওটা আসছে বইয়ের ব্যাপারটা, বইটাকে সব ফলো করছে না করছে, লিটারের নাকি, সেটা নিয়ে বিতর্ক এখন যাব না। এই যে কোরআনে কি আছে না আছে ইত্যাদি যদি আপনি বলেন, ওসব নিয়ে বিতর্ক সময় না এখন, আমাদের সবাই হচ্ছে মৌলবাদ। তো এখন কথা হচ্ছে যে আমি দেখেছি এই বাংলাদেশি এখানে হয়তো ধরুন কোথাও বিএনপি ঘরানার এক বিখ্যাত ব্যক্তি, মেয়ে তো বিয়ে করে ফেলেছে ইহুদিকে, মেয়ে তো আর কনভার্ট হয়নি, আর চলছে কিভাবে চলছে। আমার এক ঘনিষ্ঠ ব্যক্তি, সে তো অবশ্য ধর্মকর্ম একদম করে না, ইসলামিক ব্যাকগ্রাউন্ড, সে মুফতি মাসুদের ফলোয়ার, সে বিয়ে করেছে এক হিন্দু, তার ছেলেগুলো কিন্তু কোনো ধর্ম করছে না। মনে রাখবেন, সেও হিন্দু মুসলমান হয় না, সেও হিন্দু হয়নি, বাস এরকম আছে। কিন্তু আমি যেটা বলছি যে এটা আমেরিকাতে কিন্তু এই ধরনের হয়েছে, মানে 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 অ্যাসিমিলেশন বলেন বা যাই বলেন, কেউ কারো মানে উপর নাক গলাচ্ছে না ধর্ম মানে পালনে। কিন্তু মুসলিম যেটা হচ্ছে, কয়েকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, তরুণ মুসলমানরা এই আমেরিকাতে ওমর সুলাইমান মতন লোক পেয়েছে। ওমর সুলাইমান তো একটা দারুণ বাজে লোক, তার বইটই আছে, এবং অনেক ইয়াং মুসলিম আমার জানা মতে, আমার পরিচিত, ধরুন আমি একটা এক্সাম্পল বলছি, নিউ হ্যাম্পশায়ারে মনে করেন আমার বন্ধু ডাক্তার আফজাল খান, হ্যাঁ, সে নাস্তিক, তার বউ আধা আধি মুসলিম। আমি একটা এক্সাম্পল বলছি আর কি। নিউ হ্যাম্পশায়ারে থাকে, তার টুইন মেয়ে দুটি ভারতনাট্যম শিখেছে, হিন্দুদের ওখানে নাচে। জামাল ভাই একটু থামাবো, একটু রিকোয়েস্ট করবো, আপনি এই যে মানুষের গল্প বলছেন, নামটা না বলে অন্য সবকিছু বলতে পারেন। ও না না, আমি ছদ্মনাম বলছি, ছদ্মনাম আফজাল খান। আচ্ছা আচ্ছা, বলবো না না, আমি মাথা খারাপ, ধরুন ডাক্তার, এবং আমি রাজ্যের নামটা বদলে দিয়েছি, আমি অনেক কিছু, কোন রাত, আমি কিন্তু সিকিউরিটি কনসিয়াস। টুইন মেয়ে, ধরুন একটা মেয়ের নাম হচ্ছে আফজানা, আরেকটা হচ্ছে ফারজানা, ধরলাম আর কি, তারা কিন্তু ভারতনাট্যম করে। হ্যাঁ, তো টুইন মেয়েগুলো পরবর্তী দেখা গেলো যে এরা কিন্তু, বাবা মাঝে মাঝে ইসলাম নিয়ে কথা বলে, মাসুদের বইটই পড়ে, মাসুদের ভিডিও দেখে, তো বউটা আবার বকাতে, বউটা 3 ওয়াক্তি নামাজি। হ্যাঁ, 3 ওয়াক্তি, কিন্তু যারা তারা কট্টর মুসলিম না, কিন্তু জানেন তো 3 ওয়াক্তি অনেক সময় নামাজ মিস করে। তাদের মেয়েগুলো হঠাৎ করে পেয়ে গেল একটা কট্টর মুসলমানকে, হিজাব ধরা শুরু করলো। এইখানে আমি বলছি আমেরিকাতে যা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, নাস্তিক বাবার হাতে বড় হয়েছে, সেটা এরকম দেখেছি। আচ্ছা, এটা বাদ দিলাম। আর এমনি তো কয়েকটা জিনিস হচ্ছে, তো ধরুন ফরগেট অ্যাবাউট, মানে একটা ঘটনা আছে ইন জেনারেল, তরুণ ছেলেপেলেরা মনে করেন আমি কি বলবো, নাম তো বলতে মিস্টার এক্স, না মিস্টার এক্স, একটা তরুণ ছেলে মনে করেন, করিম নামে একটা ছেলে, সে খুব লিবারাল ভাবে বড় হয়েছে, সে স্কুলে এসে অনেক কিছু গান বাজনা করছে, রক অ্যান্ড রোল ব্যান্ড করছে, হ্যাঁ, ক্লাস 10। এখন আমি বলছি, মনে করেন সে আমেরিকাতে হার্ভার্ড এমআইটিতে ঢুকলো। আপনাকে জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু এটা নিয়ে সোচ্চার। এমআইটিতে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে একটা গ্রুপ আছে, এরকম সবখানে আছে। হ্যাঁ, মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনটা হচ্ছে মুসলিম ব্রাদারহুডের সাথে ভীষণভাবে সম্পৃক্ত। মুসলিম ব্রাদারহুড কিন্তু আমেরিকাতে এখনো ব্যান্ড না, মিস্টার মাসুদ, মুফতি মাসুদ, জেনে রাখেন, আপনাকে জানাচ্ছি, মুসলিম ব্রাদারহুড এখন সক্রিয়। এখানে কংগ্রেস কয়েকবার উচ্চারণ করেছিল, কিন্তু এখন পর্যন্ত এটা পাস হয়নি। আচ্ছা, মুসলিম ব্রাদারহুড না হয় ব্যান্ড হলেও, মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তো একটা সাধারণ একটা ছাত্রের সংগঠন, যেমন হিল্লেল আছে,
HILLEL, কারা তারা, ডু ইউ নো? হিল্লেল হচ্ছে গ্রুপ, এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে। হিল্লেল হচ্ছে জুইশদের একটা সংগঠন। খ্রিস্টান গ্রুপও আছে, নাম টাম তেমন শোনা যায় না, হয়তো আছে। সেকুলার গ্রুপও দু একটা করেছিল, ওদেরও তেমন পাত্তা নেই তেমন। মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পাওয়ারফুল গ্রুপ, তারা ছাত্রদেরকে নিয়ে আসলো। মনে করেন স্কুল থেকে পাস করলো, যে সফরমান নাকি আসলো, এই যে ঢুকলো যখন ইউনিভার্সিটিতে, আপনি জানেন তো স্কুল থেকে 12 গ্রেড পরে তো চলে আসে ইউনিভার্সিটি, তাই না? এখানে তো আর কলেজ বলে কিছু নেই, জানেন তো না? হ্যাঁ, ফ্রেশম্যান সফরমান কি কি আছে এসব আমি তো ছিলাম না এখানে, আমি চাকরি করেছি ইউনিভার্সিটি, কিন্তু আমি তো এনিওয়ে। তো কথা হচ্ছে যে তারা ঢোকার পরে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পিক আপ করে ফেললো। প্রথমে তাদেরকে ইন্টারফেথ করালো, জুইশদের চার্চে সিনাগগে নিল, রাবের সাথে বসলো, খাইলো, ডিনার টিনার খেলো, বুঝছেন তো? তারপরে এই বেচারা সেকুলার রহিম, সে তো নামাজ জানে না, নামাজ শেখালো। আচ্ছা, মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে কট্টর পাবেন কাদেরকে? পাকিস্তান আর কিছু আরব পাবেন। আরব মানে নট নেসেসারি সৌদি আরব। সৌদি আরবের ছেলেপেলেরা আবার অনেক সেকুলার, আমি বলে দিচ্ছি, যারা আমেরিকা থাকে তারা কিন্তু নামাজটা ধারও ধারে না, সৌদি ছেলেরা, মনে রাখবেন। তার মধ্যে পাবেন ইজিপশিয়ান, বুঝছে, আমি জানি তো, প্যালেস্টিনিয়ান যারা কট্টর, প্যালেস্টিনিয়ান আমেরিকান যারা বেশ কট্টর কিন্তু ইসলামিক, মনে রাখবেন। এরা সবাই একটা মুসলিম উম্মাহ গড়ে তুললো। এটা তো হলো। এইভাবে তারা আস্তে 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 রহিমের মাথাটা খেল। রহিমের কিন্তু বন্ধু ছিল রিচার্ড, ফ্র্যাঙ্ক, হোয়াইট। আস্তে আস্তে ওদেরকে ভুলে যেতে লাগলো। সে জানলো আব্দুল্লাহ, সানাউল্লাহ, করিম, রহিম, তারপরে সেবাস্তা, সাইবাস্তা, এই আর কি বিভিন্ন দেশের, সুদান টুদান, এদের সাথে মিশতে লাগলো। আপনি শুনলে অবাক হবেন, 2002 সালের পরে একটা গ্রুপ গড়ে উঠেছিল, একটা গোষ্ঠী, মানে বলতে পারেন অনলাইনে তাদের বেশি অ্যাক্টিভিটি, তারপর তারা মানে বাস্তবে তারা করছে মিসড মুসলিম ইন্টার স্কলাস্টিক টুর্নামেন্ট, MIST, নামটা মনে রাখবেন, MIST, মিসড। এটার দিকে এখন আঙ্কেল স্যাম তেমন নজর দেয় না, কারণ এটা তরুণদের তো। মিস্টের সাথে আবার মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের লিঙ্ক আছে। তো এখন আমি বলছি, রহিম কিন্তু মিস্টে যাওয়ার সুযোগ পাইনি, কারণ রহিম কিন্তু পরবর্তী দেখা গেল মিস্টের সাথে জড়িয়ে গেছে। পরে মিস্টটা আবার আমেরিকা যারা স্কুলে পড়ছে 18, 19, 20, তাদেরকে নিয়ে কিন্তু মিস্টটা হচ্ছে। মিস্টের সাথে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ইকনা, ইসনা, এদের লিঙ্ক আছে কিন্তু, মানে জামাত, সোজা কথা জামাতের লিঙ্ক আছে। বাহ্যিক ভাবে মিস্ট কি করে, মনে করেন আজকে ধরেন বাল্টিমোরে একটা হোটেলে হচ্ছে মিস্টের প্রোগ্রাম, না? সেখানে সব স্কুলের ছেলেরা, মুসলিম ছেলেরা আসলো, বুঝলেন তো? I'm not talking about England, France, Germany. I don't know about them. I'm talking about America. আমেরিকাতে মুসলিমদের উত্থান বলছি, মৌলবাদের উত্থান কিভাবে সেটাই বলছি। তো মনে করেন যে, বাই দ্য ওয়ে, এদের গুরু হচ্ছে আবার ওমর সুলাইমান। ওমর সুলাইমানকে মাঝে মাঝে দেখতে যায়, টেক্সাস দেখতে যায়। ওমর সুলাইমান সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেবেন বা আমাদেরকে চেনাবেন? ওমর সুলাইমানকে আমি চিনি, আমি তাকে চিনি, প্যালেস্টাইনিয়ান। বাকি আমার অডিয়েন্সদেরকে যদি একটু তার সম্পর্কে বলেন। ওমর সুলাইমান একজন প্যালেস্টাইনিয়ান আমেরিকান, এই দেশে জন্মবোধ সম্ভবত দক্ষিণের কোনো না, এখন তিনি ডালাসে থাকেন, টেক্সাসে। তিনি মূলত একজন ইমাম, এবং তিনি একটা মসজিদের জায়তুন একটা ইনস্টিটিউটের মধ্যে প্রধান। গুগল করলে দেখতে পাবেন OMAR, সুলাইমান মধ্যে সম্ভবত SULEI, হ্যাঁ, ওমর, তার ফেসবুক আছে, ওমর সুলাইমান, বানানটা হচ্ছে SULEIMAN, উইকিপিডিয়াতে পাবেন। তো মূলত সে শান্তিবাদী, আপাতত সে এই দেশের সমকামী রাইটস, LGBT দের ব্যাপারে কাজ করেছে, বাহ্যিকভাবে খুবই বিনাইন। আমরা মানে বিনাইন মানে ক্যান্সার তো 2 রকম আছে, বিনাইন হতে পারে কোনো টিউমার, না, উনি আপাতত মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর কোনো ক্যান্সার না। কিন্তু মাঝে মাঝে তার মুখোশটা খুলে যায়, সেটা বাংলাদেশের ব্যাপারে তিনি ভীষণ অ্যাক্টিভ ছিলেন, এবং তিনি একটার পর একটা ভিডিও ছেড়েছেন। হাসিনার পতনের জন্য তিনি ওয়েট করছিলেন। এদিকে প্যালেস্টিনিয়া যখন গাজায় ইসরায়েল যখন অভিযান চালাচ্ছিল, তখন উনি কান্নাকাটি করেছেন, চোখ দিয়ে পানি হচ্ছে, নামাজ পড়েছেন, আল্লাহ উম্মাকে রক্ষা করে, প্রচুর টনকে টন চোখ দিয়ে পানি পড়েছে তার, ওই পানি দিয়ে মধ্যে কয়েকটা বাসটা ভরে যাবে। তো ব্যাপারটা হচ্ছে বাহ্যিকভাবে তিনি খুবই সুন্দর, মানে আমার একটাই কথা, এখানে খ্রিস্টান অনেক চার্চেও আমি দেখেছি, আমি খ্রিস্টান কিছু যাজকের সাথে যোগাযোগ হয়েছে আমার, তারা কখনো কোনো ধর্ম প্রচারে কখনো কিন্তু বলে না যে ভাই বাংলাদেশে খ্রিস্টান প্রচার করো বা এটা করো সেটা করো, তারা কখনো বলে না কিন্তু খ্রিস্টান ধর্ম। তারা বলে তোমার তো সংসারে তুমি কিভাবে শান্তি থাকবে, এই যিশুকে কিভাবে মানবে টানবে। ওমর সুলাইমান কিন্তু একটা স্টেপ চলে গেছে, যেখানে হয়তো আব্দুল্লাহ মাসুদের কথাটাই হয়তো বলছেন, যে ওই যে একটুখানি পলিটিক্যাল। আমি সরি আব্দুল্লাহ মাসুদ, আমি কিন্তু বলতে চাচ্ছি না যে ইসলাম মানে পলিটিক্স হতেই হবে, এমন নাও হতে পারে। আমি একটুখানি শাক দিয়ে মাছ ঢাকছি, প্লিজ আমাকে একটু শাক দিয়ে মাছ ঢাকতে দেন।
আমাকে আমার মতো থাকতে দেন, আমি কিন্তু আপনার লাইনে যেতে যাচ্ছি না এই মুহূর্তে। কিন্তু আপনি বলবেন যে সব ওমর সুলাইমানি কিন্তু জিহাদি, আমি হয়তো সেটা আই উইল গিভ দেম বেনিফিট অফ ডাউট, কিন্তু সে তো হোয়াইট হাউসে যাচ্ছে কালকে বলতে গেলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওমর সুলাইমান সম্পর্কে এত বেশি বিতর্ক হয়ে গেছে, এখন সে হয়তো কারো করার নজরে পড়তেও পারে, কে জানে, সে তো ইসলামিস্ট হয়ে গেছে। কারণ বাংলাদেশের ক্ষেত্রে সে বারবার বলছে হাসিনার পতন চাই। আমার কথা হলো, তোমাকে কে রাইট দিয়েছে বাংলাদেশে হাসিনার পতনের জন্য? এবং আজকে যে বাংলাদেশে এই যে হিজবুত তাহরির হচ্ছে, তাহলে এই ওমর সুলাইমান, তুমি কি তাহলে বলতে চাও তুমি হিজবুত তাহরির মদতদাতা? তুমি কি বলতে চাও এখন বাংলাদেশে যারা ক্ষমতা নিচ্ছে, পিছনে আছে মাহফুজ আলম, তারপরে আব্দুল্লাহ, তারপরে কে আরেকটা কে জানি, সার্জিস আলম, এই যে এই ছেলেগুলোর মাথা তুমি খাও? হ্যাঁ, ওমর সুলাইমান কিন্তু তরুণ মুসলিমদের মাথা খাচ্ছে। আচ্ছা, সেটা মানে মাথা খাচ্ছে আপাতত, আল্লাহ করো বিল্লাহ করো, কিন্তু ওই মাঝে মাঝে প্যালেস্টাইন নিয়ে আসে। ওই যে প্যালেস্টাইনের আন্দোলনটা যেটা হয়েছে না এই আমেরিকাতে, প্যালেস্টাইনের পক্ষে যে আন্দোলনটা, ওমর সুলাইমানের লোকটা কিন্তু ইন্ধন জুগিয়েছে, মনে রাখবে সেটা। আমি এখন চলে আসছি মিস্টে তো হচ্ছে তরুণদের বিভিন্ন জায়গাতে, টরন্টোতে ওদের ব্রাঞ্চ আছে মিস্ট, MIST। আচ্ছা জামাল ভাই, একটু একটু থামাচ্ছি, সরি। আমাদের লাইভটা আমি চাচ্ছি মোটামুটি আর 10 থেকে 15 মিনিট থাকবে, তারপরে আর কি লাইভটা শেষ করে ফেলবো। এর মধ্যে আপনার হ্যাঁ আপনি বলতে থাকুন। না, 10 মিনিট আমার কিন্তু আর বলার, আমার কিন্তু সামা হয়ে যাচ্ছে। আমি মূলত আপনার মুসলিমদের ব্যবসা আপনি করছি আমেরিকাতে না, তারপরে বাংলাদেশে যদি আপনি আনতে পারেন আপনি প্রশ্ন থাকে। আমি আমেরিকাতে মুসলমানদের সমস্যা নিয়ে বলছি যে এটা কিন্তু এসব ঘটেছে কিন্তু ধরেন গত 2000 সাল থেকে, বা এগুলো আগে ছিল না কিন্তু, এই যে পলিটিক্যাল ইসলামের ব্যাপারটা যেটা মৌলবাদ। আচ্ছা, এটা আমাদের মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তারপর ছেলেদের তো একত্রিত করলো। এরপরে মনে করেন আজকে মুসলিম ছেলেরা যোগাযোগ হচ্ছে কিভাবে, আরেকটা হবে, এটা হচ্ছে দুটো ভাব, মিস্টের মাধ্যমে, মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তারা ক্যালিফোর্নিয়ার সলিমুদ্দিন যোগাযোগ হচ্ছে কোথায়, আপনার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের জামাল আব্দুল নাসেরের সাথে। হ্যাঁ, যোগাযোগ হয়ে গেল কিন্তু কোনো একটা MSA ফাংশনে কিংবা মিস্টের ফাংশনে, তারপরে তাদের মধ্যে যোগাযোগ। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, তারা মুসলিম গেম বলে একটা গেম আছে, ভিডিও ইন্টারনেট গেম, বুঝছেন? এটা মনে রাখবেন, এই গেমটা খালি পৃথিবীর মুসলমানদের মধ্যে, গেমটা মনে রাখবেন, নট ওখানে কিন্তু নাস্তিক টাস্তিকের কোনো স্থান নেই। এইভাবে তারা যোগাযোগ করে। আমার জানা মতে একটা মুসলিম ছেলে, ইন্ডিয়ান মুসলিম অরিজিন, এই আমেরিকার নিউ ইয়র্কে, তার সাথে বিয়ে হচ্ছে বিলেতের একটা সিলেটি বাঙালি মেয়ের, হিজাবি, ওই গেমের মাধ্যমে। বুঝেছেন ব্যাপারটা? গেম। এখন ওই গেমের মাধ্যমে হয় কি, মনে করেন আপনি আজকে বসে আছেন ধরলাম টরন্টোতে খেলছেন, আপনার বাবা হচ্ছেন ইথিওপিয়ান, কিন্তু আপনি কিন্তু ইথিওপিয়ান চিন্তা করেন, আপনি নিজেকে মুসলিম ক্যানাডিয়ান মনে করেন হয়তোবা। আপনি খেলছেন কার সাথে? খেলছেন ধরলাম নরওয়ের একটা মেয়ের সাথে গেম, তারপর প্রেম হয়ে গেল, এটা হতে পারে। এখন ওরা ওদের ভেতর মিশে। আচ্ছা, এখন আস্তে আস্তে রহিমের কথা বললাম না, ওই যে সেকুলার ছেলেটা যে ব্যান্ড ট্যান্ড বাজাতো, রহিম এখন যখন আমেরিকায় কোথাও যায় খালি মুসলমানদের সাথে মেশে। মুফতি মাসুদ বলেন এটা কি ভালো? খালি মুসলমানদের খুঁজে খুঁজে গন্ধ পেয়ে, গন্ধ শুকে শুকে মুসলমানকে, ওই মুসলমান তারপরে সাবিস্তা, সানাজ, মালিউমা, এদের সাথে খালি মিশবে, ওই ওদের সাথে কফি খাবে। তাহলে তাহলে ওই ব্যক্তিরা আমেরিকায় যাওয়ার পরে এভাবে মুসলিমদের সাথে মিশে কেন, বা এই পরিবর্তনটা তাদের মধ্যে কেন আসে, আপনার কি মনে হয়? এই পরিবর্তনটা করেছে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, জাতীয় ইকনা ইসনা, এই পলিটিক্যাল ইসলামিস্ট গ্রুপগুলো তাদের মগজ ধোলাই করেছে ভাইয়া। এটা গ্রুপ করেছে, অর্গানাইজেশন করেছে, বুঝছেন ব্যাপারটা? ইলহান ওমর নামে একটা ব্যক্তি যা আছে, সে আমেরিকার কোন অঙ্গরাজ্যের জন্য সিনেটর হিসেবে আছে, তার বিষয়ে একটু বলেন তো। ও না, সে হচ্ছে আরেকটা ইসলামিস্ট। সে সোমালিয়াতে গৃহযুদ্ধে সে বাঁচেনি, কিন্তু আমেরিকাতে পারলে সে ইসলামিক রাষ্ট্র করতে চায়। এবং দুঃখজনক যেটা হচ্ছে, আমেরিকাতে ডেমোক্রেট পার্টির মধ্যে এরা ঢুকে গেছে। রিপাবলিকান অবশ্য এখনো ফ্রি অফ দিস ক্যান্সার। তো রাশিদা তালিব একজন যে প্যালেস্টিনিয়ান পতাকা নিয়ে ঘুরে। তো এই আরো আছে এই যে কিথ অ্যালিসন, আরেকটা কনভার্ট মুসলিম। এরা হচ্ছে ইসলামিস্ট টাইপের। এরা যদি খালি ধর্মকর্ম করতো, যে মারফতি টাইপের যেটা করতো, ঘরে বসে আল্লাহ আল্লাহ করছে, সেটা তো না। ওরা তো একটু স্প্রেড করতে চায়। ইলহান ওমর তার মধ্যেই পড়ে। বুঝছেন ব্যাপারটা? এখন প্রশ্ন আসছে, আমি বললাম যে এখন তো গ্লোবালি আমেরিকার কথা বাদ দিলাম, বাংলাদেশ তো শেষ। মানে বাংলাদেশে তো আমি আপনাকে একটা কথা বলে দিই, আজ থেকে ধরেন 20-25 দিন আগে এই যে এটা হলো না, আমি জানি না আপনার স্ট্যান্ডটা কি ছিল, এই যে ছাত্রদের আন্দোলনটা, অনেক তরুণ ব্লগারও নাকি তাদের ফাঁদে পা দিয়েছিল। কিন্তু আমি প্রথম থেকে বুঝেছি, আমার এক দুঃসম্পর্ক আত্মীয়, আধা আধি নাস্তিক টাইপের, তার বউ নাস্তিক। হ্যাঁ, তারা আমাকে বললো যে জুলাই মাসে বললো, কি বললো জানেন? একটা টেক্সট বললো যে ওই নেতানিয়াহু এবং জুলাই মাসে
এবং হাসিনাকে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো উচিত। আমি তো বুঝে গেছি সে কোন লাইনে, এবং সে কিন্তু বিরাট ইউনুসের ভক্ত। তো আমি তখন তাকে বললাম যে হ্যাঁ অনেকেরই, যেমন ধর হামাস লিডারকে পাঠানো উচিত, আমি বললাম এরকম অনেকেই, বাইডেনকে পাঠানো উচিত, হ্যাঁ করা উচিত। আমি বললাম যে এখন আমি যা বুঝছি গ্লোবালিস্ট সরসরা এখন ইউনুসকে আনবে ক্ষমতায় জুলাই মাসে। আমি বলছি আমি তো জানি খেলাটা কি হচ্ছে জুলাই মাসে, হ্যাঁ বুঝেছি। তো তারপরে আমি তাকে ব্লক করে দিলাম। এবং তাজুল ইমাম যে মুক্তিযোদ্ধা, কয়েকদিন আগে আসাদ নূর এখানে এসেছিল না, তাজুল ইমাম যার সাথে আমার যোগাযোগ আছে, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, তাজুল ইমাম আমাকে বলেছে যে সে কিছু আত্মীয়কে বলেছে আমার কবরেও যেন তোমরা না আসো। আমি আজকে বলছি যারা আমার এই সময়ে, আমার আত্মা কিন্তু, আপনি আত্মায় বিশ্বাস, আমার আত্মা কিন্তু পুড়ে গেছে, আমার আগের আত্মাটা 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর বাড়ি যখন পড়লো, বঙ্গবন্ধুর এই মূর্তিকে যখন অবমাননা করলো, আমি কিন্তু মারা গেছি। আমি এখন নতুন জামাল হাসান, বাই দ্য ওয়ে। আমি অনেক সাহসী, অনেক স্পষ্টবাদী, আমি আত্মীয় কেয়ার করি না। সেই লাল পতাকা যারা উড়িয়েছে তাদেরকে আমি খাটাখাট ব্লক করছি। আই ডোন্ট ওয়ান্ট টু সে देयर ফেস, বিকজ ইউ নো ওয়াই, পার্সোনালি আমি ক্ষতিগ্রস্ত। আমি কিন্তু আগের জামাল হাসান না। একদিকে ভালো হয়েছে, কিন্তু তারা তো আমার বার্ন করে দিয়েছে আমার সোলটাকে, মিস্টার মাসুদ, বুঝেছেন? এখন বলেন আপনি কিছু কথা আজকে বলেন, তো সময় তো চলে যাচ্ছে, সময় তো কেটে যাচ্ছে, আপনি বলেন আর কতক্ষণ আছে? 2 মিনিট বলেন, কিছু বলা থাকে। আর অল্প সময় আছে। এবার এই যে দেশে দেশে ইসলামী মৌলবাদের বিস্তার ঘটছে, ইন্টারনেট আসছে, যুগ জামানা উন্নত হচ্ছে, তারপরে মানুষের সাথে মানুষের যোগাযোগ হচ্ছে, ইন্টারনেটে সব ইসলামিক বই পাওয়া যাচ্ছে। আগে মানুষ ইসলাম সম্পর্কে খুব ভালো জানতো না, বাংলাদেশের মানুষও জানতো না, বিশ্বের অন্য দেশের মানুষও জানতো না, এখন জানতে পারছে। তো এর পরেও ইসলামের মানে ইসলামিজম বা পলিটিক্যাল ইসলামের ইনফ্লুয়েন্স এত বেশি হচ্ছে কেন সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশ, আমেরিকা বা অন্য দেশগুলো, এটা কেন হচ্ছে কি মনে হয়? বললাম তো একটা যে ইমাম, যে ইমাম তো ওমর সুলাইমান তো আর রাবাই না, যে ইহুদি রাবাই না, তো ইহুদি যাজক না। কিন্তু আনফরচুনেটলি অনেক ইমামের যে একটা আলটিরিয়র মোটিভ থাকে, কিংবা ধরেন যে মোহাম্মদ হিজাব নামে একটা লোক বিলেতে, সেও ভিডিও করেছিল এই জুলাই মাসে বাংলাদেশের আন্দোলনের পক্ষে। তো বোঝা যাচ্ছে এদের একটা আলটিরিয়র মোটিভ থাকে, সারা বিশ্বে পলিটিক্যাল ইসলামটা বা জিহাদ বিস্তার করা কিংবা শারিয়া কায়েম করা, বুঝছেন? এখানেই হচ্ছে সমস্যাটা। ব্যাপারটা হচ্ছে যে ইসলাম যদি বিনাইন ভাবে, বা আমি যদি বলি একটা কথা, আপনি তো চর্চা, আপনি তো জানেন মুঘল সাম্রাজ্য, সেটা মুসলিম ছিল, তাই না? মোগলরা তো সারিয়া করেনি। আর যদি আমি একটা কথা বলি, মোগলরা যদি এখন আয়াতুল্লাহর মতো হতো এখন বর্তমান, কিংবা ধরেন আফগান তালিবানদের মতো হতো এখনকার, হ্যাঁ, তাহলে তো কোনো হিন্দুই থাকতো না। তো এখন হচ্ছে কি, যেটা এখন পলিটিক্যাল ইসলামটা, কিন্তু মুফতি মাসুদের মতো লোক কিন্তু আছে ইন্টারনেটে, আসিফ মহিউদ্দিন আছে, আছে না আপনার মতো, হ্যারিস সুলতান অস্ট্রেলিয়া আছে। কিন্তু কথা হলো যে ওদের কিন্তু যে যতটুকু প্রভাব হচ্ছে তার চেয়ে বেশি প্রভাব হচ্ছে কিন্তু মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মতো অর্গানাইজেশন গুলো, যেটা অস্ট্রেলিয়াতেও আছে, ইংল্যান্ডেও আছে, সব জায়গাতেই আছে। রন্ধ্রে রন্ধ্রে এই ইসলামিস্ট গ্রুপগুলো কিন্তু কাজ করছে, এটাই হচ্ছে সমস্যা, বুঝছেন ব্যাপারটা? ইসলামিস্টরা যেভাবে কাজ করছে, আমরা কি তার পাল্টা করতে পারি না, যে আমরাও পাল্টা প্রচার করব? আমরা চেষ্টা করছি। আমি মনে করি যেমন কেয়ার একটা গ্রুপ, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস আরেকটা গ্রুপ, কিন্তু মনে রাখবেন আপাতত মনে হচ্ছে মানবাধিকার না, হিউম্যান রাইটস ওয়াচ, হুইচ ইজ অলসো ইন ডার্টি অর্গানাইজেশন, আই ডোন্ট লাইক ইট। হিউম্যান রাইটস ওয়াচের মতোই ধরনের একটা মুসলিমকে জেল খাটছে, তার জন্য কষ্ট করি তা না, তার বাইরেও একটা এরিয়া আছে ইসলামিস্ট। কারণ কেয়ার কিন্তু আরেকটা দিকে ইসলামিস্ট একটা এজেন্ডাও আছে। আমরা ভাবছিলাম যে এরকম কোন একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন করা উচিত যারা ইসলামিজমের বিরুদ্ধে লড়ে, কিন্তু আনফরচুনেটলি এখন পর্যন্ত কিন্তু কেউ গড়ে ওঠেনি তেমন। এরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক আসলে করা উচিত আমি মনে করি। যারা আই উইথড্র মাই কমেন্ট। মুসলিম মিডল ইস্ট ফোরাম যেটা আছে, আপনার মধ্যে জানেন, মিডল ইস্ট ফোরামে আপনার ড্যানিয়েল পাইপস কিন্তু আপনার একটা লেখাকে টুইট করেছিলেন, যার সাথে আমার যোগাযোগ হচ্ছে 2000 সাল থেকে, ড্যানিয়েল পাইপস। ওদের কিন্তু একটা আছে কিছু, কিন্তু কথা হলো যে ওরা এখনো ততটা ইনফ্লুয়েন্সিয়াল হয়নি, আমি সেটা বলছি আর কি, যে দু একটা থিঙ্ক ট্যাঙ্কে আছে আর কি, বুঝছি, অতটা ইনফ্লুয়েন্সিয়াল কিন্তু হয়নি আমেরিকাতে। তা এটা একটা বড় একটা নৈরাজ্য, মানে একটা নৈরাশ্যজনক ব্যাপার আর কি। এটা আমরা হতাশ করে দেয় আমাদের একটা ব্যাপার, মানে ওদের তুলনায় আমরা কিছু করতে পারছি না, ব্যাপারটা বুঝছেন? না, ওরা বেশি করতে পারছে না, কারণ বেশিরভাগ মুসলিমরা তো ইসলামের পক্ষেই কাজ করছে, সংখ্যা একটা ব্যাপার। আর ধরুন এই মিডল ইস্ট ফোরাম পরে কয়জন, ওদের সাথে যোগাযোগ করে কয়জন, লেখা দেয় কয়জন, এসব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা কারণ, যে যদি আমরা আস্তে আস্তে এক্স মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং তারা যদি আমাদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা জনপ্রিয় হতে পারে। না, সেটা আমি রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা বার্তা দিয়েছিলাম।
ওই বার্তাটা, ভিডিও বার্তাটা আমি কিন্তু ট্রাম্পের টুইটারে দিয়েছি, তুলসী গাবার্ডের টুইটারে দিয়েছি, এরিক ট্রাম্পের অনেকের টুইটারে, মার্ক রুবি টুইটারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বলি যে এক্স মুসলিম, আপনি কি জানেন যে ইবনে ওয়ারকের নাম শুনেছেন তো? হ্যাঁ, তার সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু মানে এখন হালকা। ওই 2000 সালে 2001 সালে ইবনে ওয়ারক বিরাট রিসার্চ, হ্যাঁ ভালো। ইবনে ওয়ারকে ডেভিড ফ্রম ডেকেছিল, প্রেসিডেন্ট মানে জর্জ ডব্লিউ বুশের স্পিচ রাইটার, বুশের আমলে। আমি তখন ওয়াশিংটনে ইবনে ওয়ারকের সাথে দেখা হয় আমার। ইবনে ওয়ারক গিয়েছিল, কিন্তু ইবনে ওয়ারক তো জানেন তো সে জ্ঞানী ব্যক্তি এবং সে রিসার্চার, হি ইজ নট এ অ্যাক্টিভিস্ট লাইক মাইসেলফ অর ইউ, জানেন তো। ডেভিড ফ্রমের সাথে কথা বললো, কি হলো, কোনো ফলো আপ হয়নি। কিন্তু আমি যেটা বলছি, ওবামা কিন্তু একমাত্র প্রেসিডেন্ট, যেটা আমি একটা ইন্টারভিউতে বলেছি, ওবামা একমাত্র প্রেসিডেন্ট ইনঅগারেশনে বলেছিল আমি খ্রিস্টান মানে সবার, মুসলিম সবার অধিকার চাই, বিশ্বাসী অল বিলিভার্স তাদের অধিকার, এবং আমি অবিশ্বাসীদের অধিকার চাই, ওবামা বলেছিল। কিন্তু ওবামা আনফরচুনেটলি দেখা গেল কি সে ইসলামিস্টদের ভরণ তোষণ করে, এবং তার হোয়াইট হাউসে নামাজের জন্য জায়গা করা হলো, তার ওখানে যেত কারা, ওই কেয়ারটেয়ার লোকজন যেত, বুঝছেন। কিন্তু তার ওখানে কিন্তু ইবনে ওয়ারক, সালমান রুশদের স্থান হয়নি। বাস্তবে দেখা গেছে ডেমোক্রেট পার্টির লোকরা, ডেমোক্রেটরা সবসময় ইসলামিস্ট তোষণ করে আসছে। এখন আমি আশা করছিলাম আমরা পেয়েছি তুলসী গাবার্ডকে। তুলসী গাবার্ড ইসলামিজম পছন্দ করে না, কিন্তু আমি চাইবো মুফতি মাসুদের মতো লোকের কিছু দাম হোক। আমরা চাচ্ছি মুফতি মাসুদের কথা ট্রাম্প শোনো, কিংবা তুলসী গাবার্ড শোনো। আমরা এই নেটওয়ার্ক গুলো কানেক্টেড চাচ্ছি, বিকজ আপনি বলবেন আপনার ইনপুট, হ্যাঁ আমরা কালকে চাঁদে যেতে পারবো না এটা নিয়ে, কিন্তু কথা হলো যে আমরা এই ইডিওলজিক্যাল ফাইটটাকে আগাতে পারবো। আমি মুফতি মাসুদ, আমি বিশ্বাস করি B-52 বোমা দিয়ে গুড়িয়ে দিয়ে কিছু হবে না। আদর্শ চিন্তা, এটার জন্য ফিলোসফিক্যাল ব্যাটল দরকার। ডু ইউ এগ্রি অর নট? আপনি কি মনে করেন যে বোমা দিয়ে উড়িয়ে দিলে কি সব ক্ষান্ত হয়ে গেল? ইয়েস অর নো বলেন। না না, তা তো হবে না। কিন্তু আমরা কি করে আসছি, আমরা আমেরিকাতে, আমরা আমেরিকান, আমরা প্রতিটি প্রশাসন আমরা মনে করছি যে তালিবানদের উড়িয়ে দিলে শেষ হয়ে গেল। আদর্শ মাসুদ, মুফতি মাসুদ আদর্শ, ইডিওলজিক্যাল ব্যাটল, সেজন্য কার দরকার? আমার কি B-52 দরকার, না মুফতি মাসুদ দরকার? বাংলাদেশে অসংখ্য মুফতিরা ইসলাম ত্যাগ করে বসে আছে, অসংখ্য ইমামরা, তাদেরকে কোনো একটা মানে কিছু একটা করা দরকার তাদের জন্য, যেটা আমি করতে চাই অবশ্য। আপনি করেন, আপনি প্লিজ, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, প্লিজ ডট। I'm thinking about global. I'm talking about America. I'm part of America. I'm not Bangladeshi. I'm an American. আমি চাচ্ছি আমেরিকাতে মুফতি মাসুদের লোকদের ঢোকানো উচিত, আনা উচিত, আমেরিকার আইডিয়ার মধ্যে ঢোকা থিঙ্ক ট্যাঙ্কে আনা উচিত, আমেরিকার প্রশাসনে আনা উচিত, হোয়াইট হাউসে। আমি আজ থেকে না, আমি বহুদিন ধরে এটা চেষ্টা করছি, কিন্তু আস্তে আস্তে জামাল একটু গুছিয়ে আনতে চাচ্ছি। আপনি তাহলে একটু লাস্ট বক্তব্য দিয়ে শেষ করে দিন। আমি লাস্ট বক্তব্যটা একটাই দিব, যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যুদ্ধ বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে, যেটা ধরুন হাসিনার, মানে শেখ হাসিনা যে বাংলাদেশের বর্তমানে উনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ব্যর্থতা হয়েছে। আমি বলবো না যে মডেল মাদ্রাসা উনি করেছেন, একটা ফোড়া হয়ে গিয়েছিল ওখানে, জামাল হাসান থাকলে কি করতাম জানি না, একটা বড় ফোড়া, 20 ফোড়া, সে ফোড়াটা হচ্ছে হিজবুত তাহরির বলেন, বা পুরো দেশটাই ধর্মের একটা বিরাট প্রসার ঘটেছে, ওটাকে এখন উপরে ফেলা যেত না। ধর্ম এবং মৌলবাদ দুটাই মিলে গেছিল আর কি। আমি তো বললামই আপনাকে যে বাংলাদেশে যেমন ইউটিউবাররা বলে কি নামাজ পড়তে, একজন ট্রাভেল ব্লগার সে বলতেছে কি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তো, একটা মডার্ন ইউটিউবার। এটা হচ্ছে বাংলাদেশের। এখন কথা হলো শেখ হাসিনা যেটা করতে পারতেন, যেটা সায়েন্স টেকনোলজি জোর দিতে পারতেন, একদিকে মাদ্রাসা করেছেন, কিন্তু ওই দিকে গ্রামে গ্রামে সায়েন্স সেক্টর নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সালমান রহমানের কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা দিয়ে কিছু যাত্রাপালার গানের বসিত সরকারি পর্যায়ে যাত্রাপালা, একদিকে ওয়াজ হচ্ছে, সেটা হয়েছে কি যাত্রাপালা নিশ্চিহ্ন হয়ে গেছে, আর ওদিকে ওয়াজ বাড়ছে। তো এইগুলো ভুল। আমি বলবো না যে মডেল মাদ্রাসা, কমি জরনি সবই আছে, করলো ঠিক আছে, বাদবার জন্য ইটস ওকে উইথ মি, কিন্তু আরেকটা সেক্টরটা নেগলেক্টেড ছিল। এটাই বলে বাংলাদেশের বড় ভুল। কিন্তু মানে বড় ভবিষ্যতে যদি সেকুলার কোন সরকার আসে, আমি জানি আজও কালো আসতে বাধ্য, কারণ এটা টেবিল টার্ন, আমি বলছি উইদিন ফিউ মান্থস এসে যাচ্ছে। সেকুলার সরকারের প্রতি আমার আবেদন থাকবে যে নতুন সরকার টাকাগুলো কিছু খরচ করবেন বাংলাদেশের কালচারাল ফ্রন্টে প্লিজ, আর ওয়াজিদের কণ্ঠটা একটু রোধ করবেন, ওয়াজিদেরকে মিষ্টি খাওয়ায় একটু টাকা পয়সা দিয়ে বাবা বসো, বেশি বকবক করো না। একটা কথা বলে দিচ্ছি মুফতি মাসুদ, শেষ দিকে সবাইকে জানিয়ে দিচ্ছি, সৌদি আরবে ছিলাম, MBS কিন্তু কট্টর সেকুলার অ্যান্টি জিহাদি। MBS পারবে আর কিছু, 10,000 ইমামকে জেলে দিয়েছে, এবং সে করেছে কি মক্কার ইমামকে জেলে দিল কেন জানেন? মক্কার ইমাম ট্যাঁ করে বলছিল ও আমাদের কালচারাল একটু বেশি ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে না, কি হচ্ছে, মক্কার ইমামকে জেল। এখন কথা হলো MBS পারে যেটা
হাসিনা তো আর এমবিএস না, কিন্তু সামনে যদি কোনো কঠোর কোনো সরকার আসে একটু সেকুলার ধরনের, আমি তাদেরকে প্রাণপণে আমি তাদের কাছে অনুরোধ করছি, আপনারা চিন্তা করবেন বাংলাদেশ যেটা বদলে গেছে, তালিবান রাষ্ট্র হয়ে যাচ্ছে, বাংলাদেশকে ফিরিয়ে আনেন, বাঙালি জাতির এই সংস্কৃতিকে ফিরিয়ে আনেন। এটাই হচ্ছে আমার শেষ বক্তব্য। ওকে, অনেক ধন্যবাদ জামাল ভাই, আজকে আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনার সাথে পরে আবারও কোনো লাইভে কথা বলবো। বন্ধুরা সবাই ভালো থাকবেন। দেশে দেশে ইসলামী মৌলবাদ নিয়ে আমরা আবারও কথা বলবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভ সময়। ভালো থাকুন। এবং মুফতি মাসুদ, মনে পড়ছে নিশ্চয়ই 2017